আজকে আমরা বিলাসী গল্পের একেবারে খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রতিটা লাইন নিয়ে এবং কোন কোন বিষয়গুলো পরীক্ষা আসে সেগুলো নিয়েও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। লাইনের ব্যাখ্যাগুলো আমরা বোঝার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে। বিলাসী এই যে গল্পটা আছে, এটা যে লিখেছেন ন্যাড়া নামে একজন মানুষের জবানিতে লেখা। বিলাসী এটি ভারতীয় পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনেক বেশি সুন্দর। চলো আজকে আমরা এই লেখাটি ভালো করে দেখে নিব। প্রথমে লেখক পরিচিতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 15ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবান্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তো এখানে এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, এগুলো কম আসে পরীক্ষায়। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবন মোহিনী দেবী। এন্ট্রান্স পাস করে FA ক্লাসে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে। এটা একটু মনে রাখবে। দরিদ্র পরিবারের সন্তান শরৎচন্দ্র বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন। এইসব অভিজ্ঞতা তার লেখক জীবনকে সমৃদ্ধ করেছিল। 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে তিনি গৃহত্যাগ করেন। কত বছর বয়সে? 24 বছর বয়সে। এবং তার একটা লেখার মধ্যেও ছিল যে সেখান থেকে তিনি আবার চলে আসেন মশার কামড়ে বিরক্ত হয়ে। তো এই লাইনটা তোমরা একটু মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। 1903 সালে জীবিকার তাগিদে অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কেরানি চাকরি নিয়ে তিনি রেঙ্গুনে যান। রেঙ্গুন মানে হলো মায়ানমার কথা এখানে বলছে। সেখানেই তার সাহিত্য চর্চার সূত্রপাত। তাহলে তার সাহিত্য চর্চার সূত্রপাত হয় রেঙ্গুনে। 1907 সালে বড় দিদি প্রকাশের সাথে সাথে তার সাহিত্য খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। খুব বেশি গুরুত্বপূর্ণ, দেখবে। তাহলে তার প্রথম দিকের লেখা হলো কি? বড় দিদি। 1916 সালের কলকাতায় ফিরে এসে পুরো দমে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। অপ্রতিদ্বন্দ্বী ও জনপ্রিয়তার কারণে শরৎচন্দ্রকে বলা হয় অপরাজয় কথাশিল্পী। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তার ক্যাটাগরির কোনো লেখকই তখনকার সময় ছিল না। ওনার মতো লিখতে পারে ওইরকম কোনো লেখকই তখন ছিল না। তিনি ছিলেন অনেক বেশি জনপ্রিয় তার লেখার ধরনের অনুসারে। তিনি মূলত বাঙালি হিন্দু সমাজ ও পারিবারিক কাঠামোর ভেতরকার শোভা, সৌন্দর্য ও সঙ্গতি অসঙ্গতির রূপকার ছিলেন। তিনি এই বিষয়গুলো নিয়ে মূলত লিখতেন। ওই জীবনের রূপায়ণ তিনি করেছেন একটি হৃদয়স্পর্শী সরল ভাষায়, একেবারে স্বাভাবিক ভাষায়। হিন্দু সমাজের বর্ণপ্রথা সহ বিভিন্ন অসঙ্গতির বিপরীতে তিনি প্রস্তাব করেছেন একগুচ্ছ নতুন মূল্যবোধ। গভীর আন্তরিকতা ও সহানুভূতির সাথে তুলে এনেছেন সমাজের নিপীড়িত মানুষদের মনোজগৎ আর সামাজিক সম্পর্ক। এই কারণে সমাজের নিচুতলার মানুষ আর নারীকুল তার সাহিত্যকর্মে অপরূপ মহিমা নিয়ে বিচিত্রিত হয়েছে। এখান থেকে আমরা দেখলাম যে সমাজের যে মধ্যশ্রেণীর বা নিম্ন শ্রেণীর যে মানুষ আছে ওরা এবং নারীদের যে অবমাননার বিষয়গুলো ছিল সেটা তিনি তার লেখার মধ্যে ফুটে তুলছেন। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুন্তলিনী পুরস্কার প্রাপ্ত মন্দির নামে একটি গল্প। খুবই গুরুত্বপূর্ণ, কি পুরস্কার পেল সেটা, এবং তার গল্পের নামটা ছিল কি? মন্দির। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস এমন একটা লেখা যে এটার ক্যারেক্টারটাই মানুষের মনে গেঁথে গেছে। চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনার মধ্যে একটা দেনা পাওনা কিন্তু রবীন্দ্রনাথও লিখেছেন, কিন্তু এটা হলো তার উপন্যাস, একটু মনে রাখবে। পথের দাবি ইত্যাদি সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগতারিণী স্বর্ণপদক ভূষিত করেন। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদান করেন সম্মানসূচক ডিগ্রি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 সালে 16 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। মোটামুটি একটা দেখবে, যেখানে এই যেগুলো বলে দিলাম সেগুলো একটু ভালো করে দেখবে। এখন আমরা তার গল্পে চলে যাব। আমরা গল্পের প্রতিটা বিষয় একটু ভালো করে দেখার চেষ্টা করব। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুল বিদ্যা অর্জন করিতে যাই। পাকা কত ক্রোশ? 2 ক্রোশ। ক্রোশ মানে কি আমরা যদি বুঝি 1 ক্রোশ সমান 2 মাইলের বেশি। তাহলে 2 ক্রোশ মানে হলো যে এখানে 4 মাইলের বেশি। তো 4 মাইলের বেশি পথ হেঁটে গ্রামীণ ছেলেরা কি করতে যায়? স্কুলে পড়ার জন্য যায়। এটা আমরা গ্রামীণ সমাজে দেখলাম। এবং এখানে 4 মাইল না, এটা 4 মাইল থেকে বেশি হবে। তাহলে শুধু 4 মাইল হেঁটেই যায় স্কুল বিদ্যা অর্জন করতে। আমি একা নই, 9, 10, 12 জন, 9 জন, 10 জন, 12 জনের মতো। তাহলে ও একা স্কুলে যায় না, এরকম আরও ওর সাথে ওর পল্লী গ্রামে আরও 9, 10, 12 জন আছে যারা একসাথে 4 মাইলের বেশি পথ হেঁটে ওরা স্কুল বিদ্যা অর্জন করতে যায়। যাদের বাড়ি পল্লী গ্রামে মানে গ্রামে, তাহাদের এই ছেলেদের শতকরা 80 জনকে, শতকরা কত ভাগকে? 80 ভাগকে এমনই করিয়া বিদ্যা লাভ করিতে হয়। মানে পল্লী গ্রামে যারা আছে, আমাদের কথা বলো বা
আমরা যখন গ্রামে ছিলাম তখনকার সময় বিষয়টাই, আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়ে স্কুলে পড়তে হতো। তাই স্কুলের এর মাঝখানে ছিল যে রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো ছিল না, সেই বিষয়গুলো এখানে ফুটে উঠবে। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও, মানে এই যে বিদ্যা অর্জন করতে যায় এখানে লাভের অংশটা একবারে শূন্য না হলেও, কারণ গ্রামীণ ছেলেরা তেমন একটা পড়ালেখা করে না, তো ওই হিসেবে ওরা লাভের অঙ্কটা একবার শূন্য না পড়লেও কিছু তো জোটে। সেটা কি, সেটা আমরা দেখব। যাহা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়েকটা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে। যে মানে তিনি কয়েকটা কথা বলবেন, যে কথাগুলো শুনলে আমরা বুঝতে পারবো যে না, শেষ পর্যন্ত শূন্য হয় না, অ্যাটলিস্ট কিছু তো ওদের ভাগ্যে জোটে। যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 কোষ পথ ভাঙিতে হয়। তো এখানে বলছে যে ছেলেদের সকাল কয়টার দিকে, 8টার দিকে ওরা রওনা দেয়। 10টা স্কুল অথবা 10:30 স্কুল হলেও তাদের 8টায় বের হতে হয়। 4 ক্রোশ মানে ওদেরকে কত মাইল, এখানে দেখো বললো 2 ক্রোশ, তাহলে শুধু যেতে 2 ক্রোশ লাগে, তাহলে আসার সময় আরও 2 ক্রোশ, মোট কত ক্রোশ, 4 ক্রোশ সমান। তো 4 ক্রোশ মানে 8 মাইলের থেকে বেশি পথ ভাঙিতে হয়। তাহলে যেতে 2 ক্রোশ, আসতে 2 ক্রোশ, তাহলে এখানে কত, 4 ক্রোশ পথ ভাঙতে হয়। 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে যে 4 ক্রোশ মানে 8 মাইল না, তার থেকে বেশি। বর্ষার দিনে, একটা ঋতুর কথা আসলো যে বর্ষার সময়, বর্ষার দিনে মাথার উপরে মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাদা। তাহলে এই যে বর্ষার সময় কি হয়, উপর থেকে বৃষ্টি পড়ে, তো গ্রামীণ সমাজে ওই রকম ছাতা টাতা হতো না, বিভিন্ন রকম গাছের পাতা টাতা দিয়ে বাচ্চারা স্কুলে চলে যেত, এবং নিচে মাটির রাস্তা থাকার কারণে সেখানে অনেক বেশি কাদা থাকতো। গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য, তাহলে জলের বদলে কি, কড়া সূর্যের রোদ, এবং কাদার বদলে, এবং কাদা থাকে না কারণ গ্রীষ্মে তো কাদা হয় না, কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয়। মানে গ্রীষ্মকালে অনেক বেশি ধুলাবালু থাকে, তো এগুলা নিয়ে ওদেরকে কি করতে হয়, স্কুলে যেতে হয়। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, মা সরস্বতী হলেন বিদ্যার দেবী, তো বিদ্যার দেবী হিসেবে উনি যে ওনার ছেলেরা যে এত কষ্ট করে পড়ালেখা করতে যায় ওদেরকে বর দিবেন, মানে কোনো কিছু উপহার দিবেন। তা কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া, মানে ওই বাচ্চাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না, মানে তিনি কোথায় লুকাবেন সেটা তিনি ভেবে পান না। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম যে মা সরস্বতী আসলে ওদের এত বিদ্যা অর্জন করতে এত কষ্ট দেখে তিনি লজ্জা পেয়ে লুকায় যান। তারপরে এই কৃতবিদ্যা মানে যে শিক্ষাটা ওরা 4 ক্রোশ হেঁটে অর্জন করলো সেটার কথা বলছে। শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন মানে এই যে ওরা এত কষ্ট করে যে শিক্ষা অর্জন করছে এটার পরে ওরা অনেকেই গ্রামেই থাকে, আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান। আর তাদের মধ্যে কিছু যাদের ক্ষুধার জ্বালা মানে এখানে সাংসারিক টানাপোড়ন আছে, ওরা কি করে, তাদেরকে আরও বেশি ইনকাম করার জন্য ওরা শহরে যায়, অন্যত্রই মানে কি, বাইরে যায়। তাহাদের 4 ক্রোশ হাঁটার বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবে, মানে তারা যে এত কষ্ট করে শিক্ষা অর্জন করছে এটা তারা দেখাবে যে কোনোভাবে ওদের পরিবারকে ঠিক করতে হবে বা যে কোনোভাবে টাকা উপার্জন করতে হবে। কেউ বলিলেন শুনিয়াছি, আচ্ছা যাহাদের ক্ষুধার জ্বালা তাহাদের কথা না হয় নাই ধরিলাম, মানে যাদের ক্ষুধার জ্বালা আছে, যাদের অভাব আছে তারা শহরে যাচ্ছে এটা তো ঠিক আছে, এদের লেখকের কোনো আপত্তি নেই। তাহাদের কথা না হয় নাই ধরিলাম, মানে তাদের কথা না হয় নাই বললাম, কিন্তু যাহাদের সেই জ্বালা নাই, মানে তিনি বলতেছেন যাদের সেই জ্বালাটা নাই বা যাদের সেই সমস্যাটা নাই, যে ওদের খাবার বা অন্ন বস্ত্রের কোনো চিন্তা নাই, যাদের গ্রামেই সব কিছু আছে, তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পালায়ন করে, মানে যাদের কোনো অভাব নাই ওরা কেন গ্রাম ছেড়ে যান তাদেরকে নিয়ে প্রশ্ন করেছেন লেখক। তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না, তারা যদি গ্রামে থাকতো তাহলে পল্লী গ্রামের তো উন্নতি হতো, এটা নিয়ে লেখক প্রশ্ন তুলেছেন। তাহলে এই প্যারাটা গেল এই বিষয় নিয়ে। ম্যালেরিয়ার কথা না হয় নাই পড়িলাম, ম্যালেরিয়া হলো একটা ঘাম জ্বর, সে কথাটা তিনি না হয় নাই বললেন, কারণ এখানের মধ্যে যে বিষয়টা ফুটে ওঠে যে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যেটা জানলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি 24 বছর বয়সে কোথায় গেলেন, সন্ন্যাসীতে গেলেন, কিন্তু সেখানে তিনি তার বইয়ে একটা লেখা লিখলেন যে তিনি সেখানে গেলেন কিন্তু মশার কামড়ের জন্য তিনি না সেখানে থাকতে পারলেন না। তো সেরকম একটা বিষয় এখানে ফুটে উঠল। সে থাক, কিন্তু এই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলে পুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পলায়ন তাহার আর সংখ্যা নাই। তো তিনি বললেন যে এত দূর 4 ক্রোশ মানে 8 মাইল রাস্তা হেঁটে যে ছেলেপুলেরা পড়ালেখা করবে সেই সমস্যার কারণে
অনেক ভদ্রলোক মানে গ্রামের অনেক লোক ছেলেপুলে নিয়ে কি করলেন, শহরে পলায়ন মানে শহরে চলে গেলেন। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাহাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। মানে ওরা মূলত শহরে গেছে যে যাতে ওদের ছেলেপুলেদের পড়ালেখাটা শেষ হয়, কিন্তু ছেলেপেলের পড়ালেখা তো শেষ হয়, কিন্তু সেই সময় যে শহরের যে সুখ সুবিধাগুলো আছে এগুলো ছেড়ে ওরা আর গ্রামে ফিরে না। এই সকল বাজে কথা। তো তিনি এটাকে একটু কটাক্ষ করে বললেন যে এই সকল বাজে কথা থাক, স্কুলে যাই। 2 ক্রোশের মধ্যে এমন আরও তো 2-3খানা গ্রাম পার হইতে হয়। 2 ক্রোশ মানে 4 মাইলের বেশি রাস্তা, সেখানের ভিতর 2-3টা গ্রাম পড়ে, তো গ্রামগুলো পার করতে হয়। তো আমরা দেখছি গ্রামের যে ছেলেরা ওরা বিভিন্ন জায়গায় উকি মারে যে কার কোথায় কি আছে, কোথায় কি পাকছে, কোথায় কোন পাখির বাসা আছে, এগুলো দেখে। কার বাগানের আম পাকিতে শুরু করিল, মানে কার বাগানের মধ্যে আম পাকতেছে ওরা সেটা দেখে। কোন বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, মানে বৈচি ফল মানে বড়ই ফল, কোন বাগানে বড়ই ফল ফলাচ্ছে। কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, মানে কার গাছে কাঁঠাল পাকলো। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, এগুলো সবগুলো আমি গোলদাগ দিচ্ছি। কার মর্তমান রম্ভার কাদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, মর্তমান রম্ভার কাদি মানে কলার কাদি, মিয়ানমারের একটা কলার জাত এটা। তো মর্তমান রম্ভার কাদি ওরা দেখলো যে পরিপক্ক হয়েছে কিনা, এটা কাটবে ওরা। কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিল। কানাচে মানে হলো ঘরের পেছনের জায়গাটা বা ফাঁকা জায়গাটাকে বলা হয় কানাচে। তো এখানের মধ্যে যে ঝোপের ভিতর, ঘরের পেছনে ঝোপের ভিতর যে আনারসের গায়ে রং আসছে কিনা এটা দেখে। কার পুকুর পাড়ে খেজুর মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। খেজুর মেথি মানে হলো খেজুর গাছের উপরে একটা নরম অংশ থাকে, সেটাকে আমরা খেজুর মেথি বলি গ্রামের ভাষায়। তো ওইটা খেতে অনেক ভালো লাগে, মানে অনেকটা হালকা মিষ্টিযুক্ত এবং ফাঁফা টাইপের কেকের মতো স্বাদ। কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। তো এইগুলো ওরা দেখে, এইসব খবর লইতেই সময় যায়। কিন্তু আসলে যা বিদ্যা, মানে মূলত ওরা স্কুলে যায় যে বিদ্যাটা অর্জন করার জন্য। যেমন কামস্কাটকার রাজধানীর নাম কি? কামস্কাটকার রাজধানীর নাম হলো পেট্রোয়ে পারব্রোস। তো এই যে দরকারি যে ইনফরমেশনগুলো এগুলা কিন্তু ওরা জানে না, যদিও এটা তোমার পরীক্ষা এভাবে আসবেও না। কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এই সকল দরকারি তথ্য অবগত হইবার ফুসরত মেলে না। মানে ওদের যে প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, যেমন সাইবেরিয়ার কথা আছে, সেখানে কি যে খনি আছে সেখানে কি স্বর্ণ মেলে নাকি রূপা মেলে, সেগুলার ওরা সময় পায় না, ফুসরত পায় না, মানে কি সময় পায় না যে সেখানে কি আসলে। ওরা মূলত এগুলা পড়ার জন্য স্কুলে যায়, কিন্তু এগুলা না করে ওরা কার কোথায় কলা আছে, কোথায় কলা পাকতেছে, কোথায় কোন খেজুর গাছের উপরে মেথি আছে, কার ঘরের পেছনে আনারসের মধ্যে রং আসতেছে, এগুলাই দেখে পেরায় ওরা। কাজে এক্সামিনের সময় মানে পরীক্ষার সময় এডেন কি জিজ্ঞাসা করিলে বলি, এডেন হলো আরবের একটি বন্দর, আরবের ওইখানের একটি বন্দরের নাম হলো এডেন। ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলে পার্সিয়ার বন্দর, মানে প্রশ্ন করে একটা উত্তর দেয় একটা, কারণ ওদের এই সম্পর্কে কোনো ধারণা নাই। আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়া আসি তুগলক খা। তো আমরা জানি হুমায়ুন হলো বাবরের পুত্র, তো আমরা বাবরের জায়গায় বাবরের পুত্র হলো কে, হুমায়ুন, সেটা না লিখে ওরা কি লিখে তুগলক খা, মানে ইতিহাসকে বিকৃত করে ওরা লিখে দিয়ে আসে, কিন্তু ওরা তো জানে না এটা। এবং আজ 40-এর কোটা পার হইয়াও দেখি, মানে ওর বয়স প্রায় 40-এর কোটা পার হয়ে গেছে, আর 40 থেকে এখানে 40-এর কোটা বলতে 40 থেকে 49 পর্যন্ত বোঝাচ্ছে। এই সকল বিষয়ের ধারণা প্রায় এরকমই আছে। প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসি, মানে যখন প্রমোশন মানে পরীক্ষার যখন রেজাল্ট দিবে তখন বাড়ির দিকে মুখ ভার করে এসে দেখে, কখনো বা দল বাঁধিয়া মতলব করি, মতলব মানে ফন্দি করে, কখনো বা দল বেঁধে ওরা স্টুডেন্টরা সবাই মিলে ফন্দি করে মাস্টারকে ঠ্যাঙানো উচিত, মানে স্যারকে ধরে যদি পিটাইতে পারতাম ভালো লাগতো, কারণ ওদের পরীক্ষায় তো পাস করতে পারতেছে না। কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য, মানে এরকম বিশ্রী স্কুলে না যাওয়াই ভালো। তো এটা ওরা এগুলো ফন্দি করে বিভিন্ন রকম, যে গ্রামীণ যে বিষয়গুলো এখানে ফুটে উঠছে, যে গ্রামীণ ছেলেরা যে পড়ালেখা করে না, ফাঁকিবাজি করে সেটা, এবং এরপরে যে টিচারকে মারার জন্য যে বিভিন্ন রকম ফন্দি ফিকির করে, সেই বিষয়গুলো এখানে গ্রামীণ যে বিষয়গুলো এগুলো এখানে ফুটে ওঠে। আমাদের গ্রামে একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইতো, মানে ওই গ্রামের, যে গ্রামের কথা বলছো ওই গ্রামের একটা ছেলে ছিল যার সাথে মাঝে মাঝে দেখা হইতো স্কুলের পথে। তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। এখানে নায়ক ক্যারেক্টার ছিল মৃত্যুঞ্জয়, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে।
তাহলে মৃত্যুঞ্জয় হলো কি ক্যারেক্টার? নায়ক ক্যারেক্টার। আমাদের সে বয়সে অনেক বড়, তাহলে মৃত্যুঞ্জয় বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত, মানে সে পড়তো কোন ক্লাসে? 3rd ক্লাসে। তো আগেরকার সময় যে বিষয়টা আছে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 1st ক্লাস মানে হলো যে 10ম শ্রেণী, 2nd ক্লাস মানে হলো 9ম শ্রেণী এবং 3rd ক্লাস মানে হলো 8ম শ্রেণী। তো এইভাবে উল্টা দিক থেকে ক্লাসগুলো আসতো। তো সে 8ম শ্রেণীতে পড়তো। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল, মানে ও কখন যে 3rd ক্লাস মানে 8ম শ্রেণীতে উঠছে এ খবর আমরা কেউ জানিতাম না। মানে এটা এত আগে হয়েছে যে ঘটনাটা ওরা কেউই জানে না ও কখন ওইখানে ক্লাস 8-এ উঠছে। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। মানে এত পুরানো হয়ে গেছে যে এটা প্রত্নতাত্ত্বিক। আমরা জানি যারা পুরাতন বিষয় খুঁজে বেড়ায় ওদেরকে কি বলে? প্রত্নতাত্ত্বিক বলে। তো ওকে কটাক্ষ করে একটু বললো যে এটা হয়তো প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। মানে ও এত আগে 3rd ক্লাসে উঠছে, এখনো পর্যন্ত ও কোনোদিন 2nd ক্লাসে যেতে পারে নাই, অথবা এর আগের ক্লাসে যে ছিল এটার খবরও ওরা কখনো পায় নাই। আমরা কিন্তু তাহার এই 3rd ক্লাসেই চিরদিন দেখিয়ে আসিয়াছি। মানে ও যে এই 3rd ক্লাস মানে 8ম শ্রেণীতেই পড়তেছে, ওরা যে বাচ্চারা আছে আশেপাশে ওরা ছোটবেলা থেকেই দেখে আসতেছে, বা লেখক এখানে বললো ন্যাড়া যে ওকে 3rd ক্লাসে আমরা তখন থেকেই দেখে আসতেছি। তাহার 4th ক্লাসে পড়িবার ইতিহাস কখনো শুনি নাই। 4th ক্লাস মানে হলো 7ম শ্রেণী। 2nd ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই। 2nd ক্লাস মানে কি? 9ম শ্রেণী। মানে ও 8ম শ্রেণীতে আসে, তো 8ম শ্রেণীতেই থেকে গেছে। এর আগে কখন যে 7ম শ্রেণীতে ছিল এটা কেউ জানে না, এবং 2nd ক্লাসে উঠবার খবরও কেউ কোনোদিন পায় নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান। মানে ওর ভাই বোন বা বাবা মা কেউই নাই, ওর নিজের নামে একটা জমি আছে বা বাগান আছে, সেটা হলো আম কাঁঠালের বাগান। আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়া বাড়ি, মানে একেবারে জরাজীর্ণ একটা বাড়ি, তার একেবারে ভিতরে একটা পোড়া বাড়ি। তার ছিল এক জ্ঞাতি খুড়া। তো তার একজন জ্ঞাতি খুড়া ছিল, মানে দুঃসম্পর্কে কাকার কথা এখানে বলছে। খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা। তো এই যে খুড়া ছিল ওর ভাইপো মানে ভাইয়ের ছেলে, তো ওই হিসেবে চাচা বা জ্যাঠাও হতে পারে, চাচা ওর ভাইপোর কি করে? দুর্নাম রটনা করে। মানে ও এটা করে, ও গাঁজা খায়, এ খায়, সে খায়, এগুলা নিয়ে ওর দুর্নাম ছড়ায়। গাঁজা খায়, সে গুলি খায়, এমনই আরও কত কি, মানে এইসব নামে ওর দুর্নাম রটাইতো যে ও আমার ভাইপো গাঁজা খায়, গুলি খায়, আরও কত কিছু খায়। তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো। মানে ওই যে খুড়া ছিল, মানে ওর যে এখানের মধ্যে যে চাচা ছিল, ওর আরেকটা কাজ ছিল ও নিজে নিজে বলে বেড়াতো ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ। মানে ওই যে আম কাঁঠালের বাগান আছে এটার অর্ধেকটা তার নিজের অংশ। নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র, মানে কারো কাছে নালিশ করবে, নালিশ করে শুধু দখল করবে, এতটুকুই অপেক্ষা। অবশ্যই দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, মানে এর মধ্যে কি তিনি একদিন দখল পাইছিলেন পুরাটারই, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে, কিন্তু সে কথা পরে হইবে। তো এখান থেকে যেটা বোঝা গেল যে ও তার ভাইপোর নামে বিভিন্ন রকম দুর্নাম রটনা করার ফলে একসময় তার ভাইপো গ্রাম ছেড়ে চলে যায় বিভিন্ন একটা কারণে, সেটা আমরা পরবর্তীতে গল্পের ধারাবাহিকতায় দেখব। কিন্তু পরবর্তীতে যখন সে চলে যায় এবং সেখানে গিয়ে মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করে, সেখান থেকে ও আল্লাহর সৃষ্টিকর্তার আদেশে যখন মৃত্যুবরণ করেন, এর পরবর্তীতে তার এই যে চাচা আছে উনি এই যে জায়গাটা আছে সেটা পেয়ে যায়। মৃত্যুঞ্জয় নিজে রাঁধিয়া খাইত এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়া তাহার সারা বছর খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়াই চলিত। মানে মৃত্যুঞ্জয় নিজে রান্নাবান্না করে খেত, কারণ তার কেউই নাই। এবং ওর যে বাগানটা আছে আম বাগান যেটার কথা বলছে, সে বাগানটা ও কী করতো? সারা বছরের জন্য কাউকে লিজ দিয়ে দিত যে সারা বছর এখানে যা ফল হবে সেটা তুমি নিয়ে যাবে এবং আমাকে একটা মোটা টাকা দিয়ে দিবে, এবং সেটা দিয়ে সে খুব ভালোভাবে চলতে পারত। সেই দিন দেখিয়াছি ছেঁড়া খোড়া মিলন বইগুলো বগলেল করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে। মানে এই যে মৃত্যুঞ্জয় আছে ওকে একদিন লেখক দেখছে, লেখক মানে কে? ন্যাড়া দেখছে। ন্যাড়া দেখতেছে যে ও কি করতেছে, মৃত্যুঞ্জয় কি করতেছে, পথ দিয়ে হেঁটে যাচ্ছে তার যে ছেঁড়া বইগুলো আছে বইগুলো নিয়ে। ও তো ক্লাস 8-এ পড়ে, এখনও পর্যন্ত পড়ে, বয়স তো অনেক হয়েছে কিন্তু তাও পড়ে। তাহাকে কখনো কারো সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই। মানে ওকে কখনো দেখা যায় না যে কারো সাথে ও নিজ থেকে গিয়ে কথা বলে, বরঞ্চ উপযাচক, মানে আমরা নিজেরাই গিয়ে কথা কইতাম আমরাই।
তো এখানের মধ্যে বরঞ্চ উপযাচক হইয়া কথা কইতাম আমরাই, মানে ওরা নিজেরা গিয়ে বা যে কোনো মানুষ নিজে থেকে গিয়ে ওর সাথে কথা বলতে হতো। তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামে তাহার জোড়া ছিল না, মানে সবাই উপযাচক হয়ে মানে ইচ্ছা করে ওর সাথে কথা বলতে, এই কারণে যে ও বিভিন্ন মানুষকে টাকা দিত বা বিভিন্ন মানুষকে খাওয়াতো এই জন্য। আর শুধু ছেলেরাই নয়, মানে শুধু যে ছেলেরা তার কাছ থেকে কোনো কিছু কিনে খাইতো এমনটা না, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরিয়া গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। মানে বিভিন্ন রকম ওইখানে গ্রামের যে বাবা মারা আছে ওরা কি করতো, ছেলেকে পাঠাতো যে মৃত্যুঞ্জয়কে গিয়ে বলো যে তোমার মাইনে হারাই গেছে, মানে ওকে যে স্কুল বেতন দিছে সেটা হারাই গেছে এবং বই চুরি হয়ে গেছে, এগুলোর নাম করে ওর থেকে টাকা নিয়ে নাও। এখানে মৃত্যুঞ্জয়ের যে দানশীলতার ব্যাপারটা সেটা ফুটে ওঠে। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, মানে ও যে টাকাটা ওদেরকে দিছে এটা ওরা কখনো স্বীকার করতো না। ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে, এই কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। মানে ওদের ছেলে যে মৃত্যুঞ্জয়ের সাথে কথা বলছে এটাও তারা কাউকে বলে বেড়াতো না। বিষয়টা হলো যে এমন, মৃত্যুঞ্জয় বয়স অনেক বেশি হয়ে গেছে এবং বাবা মারা কি করতো, ওকে দিয়ে একেবারে ঘুরায় পেঁচায় ওর থেকে বিভিন্ন কারণে টাকা নিত। তো নিয়ে সেটা মানুষকে কখনো স্বীকার করতো না। শুধু যে টাকার বিষয় স্বীকার করতো না এমন না, তার ছেলে যে মৃত্যুঞ্জয়ের সাথে একটা কথা বলছে এই কথাটাও কখনো সমাজে ওরা স্বীকার করতো না। মানে ওর যে নামটা ছিল এরকম, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। এটা কিন্তু ব্যঙ্গাক্ত করে বলছে। মৃত্যুঞ্জয়ের বিভিন্ন কারণে কিছুটা দুর্নাম ছিল, এটাকে এখানে ব্যঙ্গ করে বললো যে ওর এমন সুনাম ছিল যে ছেলেদের সাথে, ওই কেন, কারণ ও এখনও এত বড় ছেলে হয়ে গেছে, ও এখনও ক্লাস 8-এ পরে পাস করতে পারে নাই। তো এই জন্য ওর যে সুনামটা ছিল, তো বিভিন্ন বাবা মারা যে ওর ছেলেরা ওর সাথে মিশুক এমনটা চাইতো না। অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নাই, মানে অনেকদিন মৃত্যুঞ্জয়কে দেখা যাচ্ছে না। একদিন শোনা গেল সে মরমর, মানে একদিন শোনা গেছে যে তার অবস্থা পুরোপুরি মরে যাওয়ার মতো, কারণ ওর শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মানে এখানে মরমর বলতে যে মুমূর্ষ অবস্থা সেটাকে বোঝাচ্ছে। আর একদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়ো মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এই যাত্রা ফিরাইয়া আনিয়াছে। প্রথম অবস্থায় তো শোনা গেল যে তার অবস্থা খুবই মুমূর্ষ অবস্থা। এরপরে শোনা গেল যে মালোপাড়া মানে সাপের বংশরা যারা, ওদেরকে বলা হয় মালো বংশ, এবং এক বুড়ো মালো মানে এক বুড়ো সাপুরে তিনি চিকিৎসা করছেন এবং তার মেয়ে বিলাসীও মৃত্যুঞ্জয়ের সেবা করছেন। সেবা করে সে যে পুরো মরে যাওয়ার অবস্থা সেখান থেকে তাকে যমের মুখ থেকে মানে মৃত্যুর মুখ থেকে ফিরায় আনছেন। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্দয় করিয়াছি। এখানের মধ্যে বললো যে অনেকদিন তার মিষ্টান্নের মানে যে তার টাকার যে অপব্যয়টা করছে সেটা মনটা কেমন করিতে লাগিল, মানে ওর জন্য মনটা কেমন করতেছে। এটা কে বলতেছে? এটা ন্যাড়া বলতেছে, লেখক বলতেছে। একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম, মানে একদিন সন্ধ্যা কি করতেছে, ওকে লুকাই দেখতে গেছে। তাহার পোড়াবাড়িতে প্রাচীরের বলাই নেই। স্বাচ্ছন্দ্যে ভেতরে ঢুকিয়া দেখি, মানে ওর যে বাড়ি আছে সেটার আশেপাশে তেমন কোনো দেওয়াল টাওয়াল কিছুই নেই। স্বাচ্ছন্দ্যে ভিতরে ও ঢুকে দেখলেও ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, মানে ভালো উজ্জ্বল একটা প্রদীপ জ্বলতেছে, চেরাগ বা হারিকেনের কথা এখানে বললো। আর ঠিক সম্মুখেই তক্তপোষ মানে হলো যে এখানে খাট বা চৌকির কথা বললো, এর ওপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিয়াই বোঝা যায়, মানে তার যে শরীর ছিল সেটা কঙ্কালের মতো অবস্থা হয়ে গেছে। এটার দিকে দেখেই বোঝা যাচ্ছে যে বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই। মানে যে যমরাজ ছিল, আমরা জানি যে মৃত্যুর যে দেবতা আছে হিন্দু সমাজে, তিনি ওকে নিয়ে যাওয়ার জন্য কোনো কিছুর কমতি রাখেন নাই, মানে ওকে একবারে মেরে ফেলার সব কিছুই করেছেন। তবে যে শেষ পর্যন্ত সুবিধা কাটিয়া উঠিতে পারেন নাই, কিন্তু শেষ পর্যন্ত ওকে নিয়ে যেতে পারেন নাই, সে কেবল ওই মেয়েটির জোরে, ওই মেয়েটি বলতে বিলাসীর জোরে। সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল। আচমকা মানুষ দেখিয়া চমকি উঠিয়া বলিল, সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল। আচমকা মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল, মানে হুট করে ও ন্যাড়াকে দেখে চমকে গেল এবং উঠে দাঁড়ালো। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী, মানে ও দেখে বুঝলো যে এটা হলো সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 তাহর করিতে পারিলাম না, মানে মেয়েটা পরিশ্রম করতে করতে এমন অবস্থা হয়েছে যে ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে না ওর বয়স কি 18 নাকি 28 বছর বয়স, এটা ওরা চেহারা দেখে বুঝতে পারতেছে না। তাহলে এখান থেকে লাইনটা মনে রাখবে। কিন্তু
মুখের প্রতি চাহিবা মাত্র টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই। মানে মেয়েটার অবস্থা খুবই খারাপ, ওর জন্য পরিশ্রম করতে করতে ওর শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। সাধারণত আমরা দেখি যে ফুলদানির মধ্যে যদি আমরা কোনো ফুল ভিজায় রাখি, ফুলটা দেখতে সতেজ মনে হলেও ভিতরে কেমন জানি একরকম কালচে ভাব ধরে যায়, হাত দিয়ে একটু স্পর্শ করিলে এতটুকু নড়াচড়া করিতে গেলেই ঝরিয়া পড়বে। তো আমরা দেখি ফুলদানিতে ভিজা রাখা ফুল যেগুলো থাকে সেগুলো যদি আমরা নাড়াচাড়া করি তাহলে সেইগুলা পাপড়িগুলো খুলে খুলে পড়ে যাবে। এই অবস্থাটা বিলাসীর জন্য বলছে যে ওর অবস্থা খুবই খারাপ, যে ওকে যদি হাত দিয়ে টাচও করি ও পড়ে যাবে, ওইরকম এক অবস্থা। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে ন্যাড়া? তো মৃত্যুঞ্জয় ওকে চিনতে পেরে বলল যে, কি ন্যাড়া? বলিলাম, ও ন্যাড়া। এর পরবর্তী পার্টটা যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমাদেরকে প্রতিটি গল্প, পদ্য, উপন্যাসের আমি ধারাবাহিকভাবে ভিডিও দিব। কোনটা লাগে আমাকে কমেন্ট করে জানালে হবে।